আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকের ভিডিওতে বলবো যে আমার ম্যাডামের ছেলে হবে না মেয়ে হবে। তো আপনারা জানতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে। তো আজকে ভিডিওটা শুরু করলাম ভোর ৫টা থেকে। তো ৫টার সময় আমি রান্নাঘরে আসছি। আজকে আমার ম্যাডামের স্কুলের অনুষ্ঠান। তো আমাকে গাহুয়া আর চা বানায় দিতে হবে। অনেকে আমার চা বানানো দেখে বলেন যে, "আপু চা'র রেসিপি দিও। তুমি কিভাবে চা বানাও?" আবার অনেকে বলছেন যে, এই গাহুয়াটা কিভাবে বানায়? তো এই গাহুয়াটার রেসিপিও দেওয়ার জন্য। তো এখানে আমি ২ চুলায় ২ পাতিল চার পানি আর গাহুয়ার পানি দিছি। তো এই গাহুয়ার পানিটা বলক আসলে এই যে এই গাহুয়া এটা কফি আরকি। তো এটা আমি এখানে পরিমাণ মতো দিব। এখানে যে যতটুকু আরকি অনেকেই গাহুয়া হালকা কালার খাইতে পছন্দ করে, অনেকে আছে গাঢ় কালার খাইতে পছন্দ করে। তো আমি যেভাবে সবসময় বানাই আমি সেভাবে বানাইতেছি। আমি এখানে ৫ থেকে ৬ চামচ গাহুয়া দিলাম। তো যাতে কালারটা একটু সুন্দর আসে। এরপরে গাহুয়াটা যাতে আরেকটু বেশি ভালো লাগে এজন্য আমি এখানে এলাচের গুঁড়া দিচ্ছি। এতে করে গাহুয়ার ঘ্রাণটা অনেক বেশি ভাল লাগবে খাইতে মজা লাগবে। তো এই গাহুয়াটা আরব দেশের বয়স্ক মানুষ তারপর সবাই অনেক বেশি পছন্দ করে। এটা কিন্তু তিতা লাগে খাইতে। কিন্তু এই গাহুয়া কিন্তু শরীরের ব্যথার জন্য অনেক ভালো। তো ওরা কি করে এই গাহুয়া খায় আর খেজুর খায় আর মিষ্টি জাতীয় হচ্ছে জিনিস খায়। এজন্য ওদের মুখে এই গাহুয়াটা তিতা লাগে না। তো এজন্য ভালো হয়। এটা শরীরের জন্য অনেক বেশি উপকার। তো এই যে আমার গাহুয়া বানানো হয়ে গেছে। আমি ও প জাল দিয়ে নিছি ভালো করে যাতে কালারটা চলে আসে। তো আমার গাহুয়া এখানে হয়ে গেছে। আমি নামাই নেব কিছুক্ষণের মধ্যে। আর এখানে এই যে চার মধ্যে ৪ পাতিল ভরে চা পাতি দিছি, তারপরে পানি দিছি, তারপর চিনি এগুলা দিয়ে আমি জাল করে নিচ্ছি। তো আমার গাহুয়া বানানো হয়ে গেছে। এখন আমি ফ্লাক্সের ভিতরে ঢেলে নিব। তো ছোট, ছোট ২ টা ফ্লাক্সে একটার ভিতরে আমি গাহুয়া বানাই দিচ্ছি, আরেকটার ভিতরে চা বানাই দিব। তো এটা আমার ম্যাডামের যে স্কুলের যে প্রিন্সিপাল ম্যাডাম আছে তো ওনার জন্য এক্সট্রা এই ২ টা হচ্ছে আ ইয়া কেতলি ওনার রুমে এটা রাখবে। এজন্য ম্যাডাম আলাদাভাবে বানায় নিচ্ছে। তো উনি আমার হাতের গাহুয়া চা অনেক বেশি পছন্দ করে। আর এখানে দুধের কৌটাগুলা দেখেন আমি আজকে টোটালি ১২ টা দুধের কন্টেইনার দিয়ে আমি চা বানাচ্ছি। যেহেতু আমার আজকে ৩ ফ্লাক্স চা বানাতে হবে। বড় ২ ফ্লাক্স আর ছোট ১ ফ্লাক্স। তো সেই ক্ষেত্রে আমার দুধের পরিমাণটা আর ২ টা কন্টেইনার বেশি নিছি। তো আমার এখানে এই যে বানানো হয়ে গেছে চা আমিও বানায় নিচ্ছি। চা দেখেন দুধ দেওয়ার পরে বলক আসছে। তারপরে আমি এখানে এলাচের গুঁড়াও কিন্তু দিছি, হ্যাঁ? তো এটা কারাক চা বলে কারাক শাই। শাই মানে চা, আরবিতে চা রে বলে শাই। শাই মানে যেটাই বলেন। তো আমি এখানে কারাক শাহি বানাচ্ছি এলাচের গুঁড়ো দিয়ে। তো এইভাবে এলাচের গুঁড়ো দিয়ে কারাক শাহিটা অনেক বেশি পছন্দ করে স্কুলের সবাই। তো আমি এইভাবে মাঝে, মাঝে বানায় দেই। অনেক বেশি আমি চা বানায় দেই। ওরা সবাই আমার হাতের চা পছন্দ করে। এজন্য কয়দিন পর, পরই আমার ম্যাডামে বানায়, বানায় নিয়ে ওনাদেরকে খাওয়ায়। তো এখানে আমার এই দেখেন চায়ের কালারটাও কিন্তু আস্তে, আস্তে হয়ে আসতেছে। তো আমি কিছুক্ষণের মধ্যে চাগুলাও আমি ফ্লাক্সের ভিতরে ঢাইলা নিব। তো আজকে আমি ৫টার সময় ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে এগুলা বানাচ্ছি। ম্যাডামের মেয়েদের চুল ম্যাডামই বাইন্ধা দিছে। আজকে আমি ওদের চুল-টুল বাঁধবো না। কারণ আমার রান্নাঘরে বেশ অনেকক্ষণ থাকতে হইছে। আমার হাতে টাইম ছিল না। এজন্য আমার ম্যাডামই ওদের চুল বাইন্ধা দিছে। তো আমার ম্যাডামের আজকে স্কুলে অনুষ্ঠান। কি অনুষ্ঠান আমি জানি না। তবে ম্যাডামে আরো অনেক কিছু কিনছে। চকলেট, ফুল তারপরে এগুলো কিনে, কিনে ফ্রিজে রাখছে। এগুলো আবার সব গাড়ি পর্যন্ত আমাকে উঠায় দিতে হবে। তো গতকালকে কাপ, পিরিচ এগুলো সব ধুয়ে রাখছিলাম। তো আজকে চা আর গাওয়া বানায় দিচ্ছি। তো আমার সবকিছু বানানো হয়ে গেছে। দেখেন ফ্লাক্সে আমি ভরে, ভরে রাখছি। এখন আমি আ একটা ব্যাগের ভিতরে সুন্দর মতো এগুলা সাজায় দিব। তারপরে ম্যাডামের গাড়িতে দিয়ে আসবো। কারণ ম্যাডামে কিছুক্ষণের মধ্যে বাসা থেকে বের হয়ে যাবে। তো এই যে গাড়িতে আমি এগুলা দিয়ে গেলাম। এখন এই যে ২ টা আলাদা, আলাদা বক্স বানাইছে ব্যাগ। আর এখানে ৩ টা ৩ টা না, হ্যাঁ ৩ টা ২ টা কার্টন। ২ টা কার্টনে আমার ম্যাডাম এই যে ফুলের তোড়া, তারপরে আরো অনেক কিছু ম্যাডামে বাসা থেকে নিছে। এগুলা আরকি সুন্দর মতো এখানে গিয়া সাজাইয়া একটা অনুষ্ঠান হবে আরকি। পার্টি হবে মনে হয় কিছু। আমি সঠিক জানি না। আমার ম্যাডাম গিফটও কিনছে। গিফট করবে কারে জানো? অনেকগুলা গিফটও কিনছে। তো সেগুলো আমি আর দেখাইতে পারি নাই। নিচে ছিল এজন্য আমার বের করি নাই। তো এখন আমার সবকিছু উঠায় দেওয়া হয়ে গেছে। আমি গাড়িটা আটকায় দিয়া তারপরে আমি এখন ঘরে যাব। আর খুব সকাল তো এখন বাজে ৬টা ১০ বাজে মনে হয়। বাহিরের ওয়েদারও দেখেন এখন পর্যন্ত রোদ-মোদ উঠে নাই। তো এজন্য এই তো বাহিরের ওয়েদার। ওই পাশে দেখেন এখনো সূর্য দেখা যাচ্ছে। আ মনে হচ্ছে যে এখন সন্ধ্যার টাইম কিন্তু না এখন সকাল।
তো এই হচ্ছে দিয়ে দিলাম। তারপরে ফয়সাল আর আমার কথা শুনেন আপনারা। আজকে ফয়সাল রে ওর বাপে মারছে। মারার কারণ কি জানেন? কারণ হইল ম্যাডামের স্কুলে আজকে অনুষ্ঠান। মনে হলো কে জানি টুকা দিছে গেট। আচ্ছা যাই হোক, কেউ আসে নাই। ম্যাডামের স্কুল অনুষ্ঠান, তো সকালবেলা চাটা বানাই দিছি, তারপরে হচ্ছে ফুল টুল ম্যাডাম অনেক কিছু নিয়ে গেছে, এটা আপনারা দেখছেন। তো চকলেট ছিল ফ্রিজে, তো ম্যাডাম ভুলবশত ফ্রিজের তালা লক করে নাই, যে চাবি এটা লক না করলে ও ফ্রিজ ঘাটাঘাটি করে, ঠিক আছে? ও জানে যে ফ্রিজে আর চকলেট মকলেট রাখে, খুঁজে ঘাটাঘাটি করে খুঁজে যে কোথায় কি আছে। তো ম্যাডামে ভুলবশত এটা লক করে নাই, চাবি এখানে বাজানো ছিল, চাবি সরাই রাখে নাই। পরে ও কি করছে, ফ্রিজ খুইলা ম্যাডামের স্কুলের চকলেট বাইর কইরা মনে করেন কাগজ ছিঁড়া মনে করছেন খাইছে। রান্নাঘরে যে বয়ে বয়ে এগুলো খাইতেছে, এগুলো কেউ জানে না, ওরা তো সবাই ভিতরে। আর ওই সময় আমি রান্নাঘর থেকে চা তারপরে কফি এগুলো বানাই আমি রুমে গেছি গা। পরে ম্যাডামে আইসা দেখে ওরা ভিতরে দেখছে যে ফয়সালের শব্দ নাই। পরে ম্যাডামে রান্নাঘরে আইসা এখন দেখো চুপ করে এনে চকলেট খাইতেছে। পরে ম্যাডামে এমন একটা চিল্লানি দিছে, হ্যাঁ। তারপরে সে ম্যাডামের জামাই হ্যাঁ আবার ঘুম থেকে উঠছে, ডিউটিতে যাব। পরে হ্যাঁও দেখছে চিল্লানি শুই না আইসে রান্নাঘরে। পরে কয় কী হয়েছে? পরে কয় ফয়সাল এগুলো করছে। পরে ফয়সালে মারছে ওর বাপে। মারার পরে ওই যে হাত পাও ছাটাছাটি কইরে এমন দৌড়াইতেছে সারা বাড়িতে, খালি ছাট পাটতাছে আর দৌড়াইতেছে চিল্লায় চিল্লায়। হ্যাঁ, মুখটা দেখেন ফয়সাল, দেখেন মুখটা। আচ্ছা, অনেকে বলেন যে আমি ওই দিন একটা ভিডিওতে একটা কলা দেখাইছিলাম, কলাটা আমি ফয়সালরে মানে ফয়সাল নিতে চাইছে, আমি ওরে দেই নাই। তো একজনে কমেন্ট করছে যে ছেলেটা কলাটা নিতে চাইলে আপনি দিলেন না, আপনি এরকম কি জন্য? তো আমি হচ্ছে দেই নাই কেন জানেন? কারণ আমার সকালবেলা আমার ম্যাডামে এই যে এই পলিথিনগুলো দেখেন না, এই যে পলিথিনের রোল, এই পলিথিনের রোল শুধু ফয়সালের জন্য। এইখান থেকে একটা পলিথিন ছিঁড়া, এটার ভিতরে 2টা আপেল, 2টা মালটা, 2 প্যাকেট চিপস, 2টা কেক, 2টা চকলেট, তারপরে আরেকটা রুটি প্যাকেট, এগুলো সব আমার ম্যাডামে ওরে এই পলিথিনের ভিতরে মনে করেন যে দিয়া তারপরে উনি ডিউটিতে যায়। তো আমি যখন কলাটা নিয়ে আসছি, কলাটা কিন্তু আমার, ম্যাডামে কলাই না আমাকে আমারটা আলাদা দিয়া দেয়। তো আমারটা আমি খাই নাই, ভাবছি কাজ কাম শেষ করে পরে খাবো। তো এই জন্য আমি কলাটা রেখে দিছি যে কাজ কাম শেষ করে আমিও খাবো, ফয়সালকেও দিব, দুজনে শেয়ারে খাবো। তো এই জন্য ফয়সালে তার আগে অনেক খাবার খেয়ে ফেলছে, অনেক খাবার খাইছে। এখন আমি কি ওই এত খাবারের মধ্যে আবার কি কলাটা আমি ওরে দিতে যাব? মানে খাইতে খাইতে কি ও পরে অসুস্থ হয়ে যাবে? বাসায় কেউ থাকে না, আমি একা থাকি, খাইতে খাইতে বসে অসুস্থ হয়ে পড়ে থাকলে পরে সে দোষ হইব কার? যে আমি কি করছি? হয়তো বা এমন কিছু খাইছে এর জন্য এরকম হয়েছে, ঠিক আছে? তো ওর স্বাস্থ্য দেখে বুঝতেছেন ও যে কত পরিমাণে খাবার খায়। তো একবারে এত খাবার, এখন কলাটা যদি ওর দিয়ে দিতামও কিন্তু সাথে সাথে কলাটা খাইতো। কলাটা আমি দেই না এই জন্য যে পরে দিমু। পরে আমি কাজকাম শেষ করে কলা আমি শুইলা ওরে অর্ধেক দিছি, আমি অর্ধেক খাইছি, ঠিক আছে? আর আমি একটু মানে হেয়ার প্যাক বানানোর জন্য এখানে একটু দিছি। তো না যাই না শুনা উল্টাপাল্টা কমেন্ট করবেন না। আমি ওই যে যারা একটু নেগেটিভ কমেন্ট করে আমি তাদের কমেন্টগুলাই তুলে ধরি, উত্তর দিয়ে দিই। আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, অনেকে ইন্ডিয়ার থেকে দেখেন, বাংলাদেশ থেকে, সৌদি আরব থেকে, বিভিন্ন দেশ থেকে আমার ভিডিও যারা দেখেন, তারা তো প্রতিনিয়ত আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেন, আলহামদুলিল্লাহ। তো আমি তাদের কমেন্ট পড়ে আমার অনেক ভালো লাগে, আর তাদের কমেন্ট দেখলে মনে হয় যে ভিডিও আরও পোস্ট করতে ভাল লাগে, ঠিক আছে? তো যাই হোক, আজকে হচ্ছে আমি সালোনা রান্না করব বৃহস্পতিবার। সবজি বের করে নিছি, এখানে বড় ক্যাপসিকাম, মরিচ, ভেন্ডিগুলো আনাম দিব। ম্যাডামরা ভেন্ডি খায় না, আনাম তরকারিতে দিলে ওনারা ভেন্ডিগুলো চাপায় একসাথে এক সাইডে রাখা দেয়, আমি খাই শুধু ভেন্ডি। তো এই যে টমেটো, তারপরে এই যে লাউ একটু ফ্রিজে বরফ হয়েছে, নর্মালি বরফ হয়, একটু কাইটা ফেলে দিতে হবে।
তারপরে যে পেঁয়াজ 2টা নিছি, আলু 3টা নিছি, একটা গাজর আর একটা লেবু। তো এগুলো আমি সবজিগুলো এখন কাইটা নিব। আর এখানে আমি 1.5টা মুরগি ভাইজা বাইর করে রাখছি। তো মুরগিগুলো আমি কাইটা নিব, আগে সবজি কাটি পরে মুরগিগুলো কাটবো। আর এখানে আমি এই যে ভাত বসাই দিছি, ভাত হইতে থাকুক আর ওদিক দিয়ে আমি তরকারির জন্য সব কিছু কাইটা কুইটা নিই। এই যে রান্না শেষ, ভাত তরকারি। এখন চুলাটা মুইসা ফেলবো। চুলা ধুবো কালকে, আজকে না। এখন ভাল লাগতেছে না, কোনো রকম মুইসা ফেলা লাগে, তেমন ময়লা হয় নাই, এর জন্য ধুইতাছি না। তো কালকে রান্না বান্না শেষে ধুইয়া ফেলবো। আমি তো প্রতিদিন রান্না বান্না শেষে একটু মুছা দিই, তো মুছা দিলে মনে করেন চুলা অনেক পরিষ্কার থাকে। এই যে একটু একটু ময়লা আছে, এগুলো কালকে কইরা ফেলবো। এখন আমার ভালো লাগতেছে না, এই জন্য আর করিব না। রান্না বান্না শেষ, এখন ফয়সালকে নিয়ে ফয়সালকে যায় পাহারা দিতে হবে, ফয়সালের সাথে বসে থাকতে হবে, এই হইলো আমার কাজ। বাহিরে এত পরিমাণে গরম, অনেক গরম। কি হয়েছে? ফ্রিজে পানি ঢুকায় মনে করেন যে সারতে পারি না। ওরা বেশি বেশি পানি নেয়, পরে খায় না। দেখি সোফার নিচে, ওই ঘরের খাটের সিবায় দুনিয়ার বোতলগুলো সকালবেলায় না ফ্রিজে রাখলাম। তো আমি এই তাড়াতাড়ি পানি ঠান্ডা হওয়ার জন্য ডিপে রাখছিলাম, যাতে ঠান্ডা হয়ে যায়। আর যে গরম, মনে করেন ঠান্ডা পানি ছাড়া এখানে পানি খাওয়া যায় না। ওরে পানি দিলে পানি খায় না, পানি রাইখা দেয়। এই কি বলে, খালি খাবার খায়, পানি খায় না। পানি খেলে যে পেট বইরা যাবো, এর লেগে পানি কম খায়, খালি খাবার খায়। আমি পানি বোতল দিয়েছি সকালে, 1 বোতল, সেই বোতল এখনো ওই ড্রয়িং রুমে ফালাই দিয়ে দিছে, খায় না। হ্যাভি চালাক। পরে এমন দেখা গেলে কি হবো, অনেক চালাক আছে। যদি কোনো জিনিস দেখে যে ম্যাডামে লুকায় রাখছে, ও কি করব, দূর থেকে দেখবো, দেখা মনে করেন আস্তে আস্তে গিয়ে সেই জিনিস কেউ না থাকলে নেওয়ার চেষ্টা করে। আবার মনে করেন যে আস্তে আস্তে পাও ফালাইয়া যায়, যাতে কেউ শব্দ না পায়, এগুলা করে ও। আমি আবার পানি খাই, পানি বেশি খাই, প্রচুর পরিমাণে পানি খাই। খাবার কম খাই, পানিটা বেশি খাই। কারণ পানি বেশি না খাইলে আমার মুখে ব্রণ উঠা, চেহারা কেমন যেন হয়ে জায়গা। পানি খাইলে আমার মনে করেন যে চেহারা টলটলা থাকে। কয়েকদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করছিলাম, তো ওই ভিডিওতে আমি বলছিলাম যে আমার ম্যাডামের টেস্ট করাইছে যে তার ছেলে হবে না মেয়ে হবে, এটা তারা জানছে। তো আমি এই ভিডিওতে বলবো না, অন্য একটা ভিডিওর মাধ্যমে বলবো যে আমার ম্যাডামের ছেলে হবে না মেয়ে হবে। তো এই ভিডিওটা দেখে অনেকে কমেন্ট করছে যে আপু তুমি তো বললা না যে তোমার ম্যাডামের কি ছেলে হবে না মেয়ে হবে। তো আজকে আমি বলবো যে আমার ম্যাডামের ছেলে হবে না মেয়ে হবে। তো প্রথমত বলি, আমার ম্যাডামের যে প্রেগনেন্ট, এটা কিন্তু এখন পর্যন্ত আমাকে বলে নাই। আমার ম্যাডামে মানে পোলাপানে জানে, খালি ওনারাই জানে। হ্যাঁ, উনি আমাকে বলে নাই, মানে আমি জানি না। বাচ্চাদেরকেও না করে দিছে যাতে আমাকে আগেই না বলে। তো এটার মূল কারণ হচ্ছে, আমি যখন এই যে এর আগে বাড়িতে গেলাম ছুটিতে, তখন আমার ম্যাডাম প্রেগনেন্ট ছিল। যাওয়ার পরে সে প্রেগনেন্ট ছিল।
তো তার বাচ্চা ভয় পাইয়া পড়ে গেছে। তো এই জন্য সে মনে করেন যে এবার প্রেগনেন্ট হওয়ার পরে তার আত্মীয় স্বজন কাউরে সে আগের থেকে জানায় নাই, যাতে করে মানে একটা ভয় ছিল যে আগের বাচ্চাটা যেহেতু নষ্ট হয়ে পড়ে গেছে, তো এবারও যদি সেম হয় এই জন্য সে আগের থেকে কাউকে সে জানায় নাই। ঠিক আছে, তো তাদের আত্মীয় স্বজন এরা কেউ জানে না যে আমার ম্যাডাম প্রেগনেন্ট। এমনকি আমি যে বাসায় কাজ করি আমিও জানি না, কিন্তু আমার ম্যাডামের যে মেয়ে আছে, মেঝুটা, ওইটা আবার কি ওর পেটে একটু কথা কম মানে হজম হয়, ওইটার পেটে একটু কথা কম হজম হয়। ও আবার কোথায় কি হয় না হয় ও আমাকে এসে বইলা দেয়। তো ও আমাকে বলতেছে যে ওই দিন যে মামা হামেল, মানে ওর মা মানে প্রেগনেন্ট এটা বলতেছে। ওরা তো মাকে মামা বলে, তো হামেল মানে হচ্ছে প্রেগনেন্ট। ঠিক আছে, তো আমাকে বলতেছে যে মামা হামেল। পরে আমি শুনে হাইসা দিছি। তো আমি মানে পরে আমাকে বলতেছে যে তুই কারো কাছে কইস না, কিন্তু মা আমাকে কইতে না করছে, তুই কিন্তু কইস না। আমি কই কি আচ্ছা কমো না, যা। এখন আমিও মানে যাই নাও না জানার ভান কইরা রইছি আর কি, যে আমি কিছুই জানি না। তো কয়েকদিন আগে আমার ম্যাডাম আর ম্যাডামের হাজব্যান্ড রাতের বেলা ওনারা গেছিল যে টেস্ট করার জন্য যে ছেলে হবে না মেয়ে হবে। তো ডক্টরের কাছে গেছে রাতে, মানে বাসার থেকে বইলা গেছে যে ওনারা কোথাও যাচ্ছে, যে তার মামার বাসায় যাচ্ছে, এটা বইলা গেছে। পরে ওইখানে গিয়ে টেস্ট করানোর পরে তারা মানে শুনছে যে ডক্টরে দেখছে যে ছেলে হবে। আলহামদুলিল্লাহ, তাদের মানে একটা ইচ্ছা ছিল যে যেহেতু তার 3টা মেয়ে আছে, তাদের ইচ্ছা ছিল যে একটা ছেলে হোক, যেহেতু ফয়সাল এরকম সুস্থ স্বাভাবিক একটা ছেলে হোক, এজন্যই তাদের আবার বাচ্চাটা নেওয়া। সবারই তো আশা থাকে যে ছেলে হবে, ছেলে সুস্থ স্বাভাবিক হবে, বিয়ে শাদী করবে, ছেলের বউ আসবে, এটা কিন্তু সবারই আশা। তো তাদের ওরকমই আশা। তো আমার ম্যাডামের যাই হোক দোয়া করবেন সবাই যাতে আমার ম্যাডামের ছেলে সুস্থ স্বাভাবিকভাবে দুনিয়াতে আসে। হয়তো বা রমজানের আগে আসতে পারে, নাহলে রমজানের পরে, ঈদের আগে, এরকম টাইমে হয়তো বা হবে আর কি বাচ্চা। তো সবাই দোয়া করবেন ম্যাডামের জন্য যাতে ভালো থাকে বাচ্চা। আর এই জন্য যখন থেকে শুনছে আমার ম্যাডাম যে তার ছেলে হবে, তো আমার ম্যাডাম খুব সাবধানে চলাফেরা করে। আর ওই যে খাওয়া দাওয়া তো বললামই, যে যেসব খাবার খাইলে পুষ্টিকর খাবার সেই সব খাবার খায় যাতে বাচ্চা ভালো থাকে, বাচ্চাই হয় মানে সুস্থ থাকে। আর প্রতি সপ্তাহে সে মঙ্গলবারে গিয়ে আমার ম্যাডাম হসপিটালে গিয়ে চেক আপ করে আসে যে তার বাচ্চা কি পজিশনে আছে, কেমন আছে। আর ওই হসপিটাল থেকে ডক্টররা তাকে মনে করেন বলে দেয় যে তার কি কি খাওয়া উচিত, এই সময় সে কি কি খাবে, তাদের পরামর্শে সে খাবার খায়। আর ওদের তো আর কোনো জিনিসের অভাব নাই, যে মানে যেটা মনে হবো এটাই মনে করেন যে কিনা নিয়ে আসবো। তো এই দেশের পুরুষ মানুষ মনে করেন না, আমাদের দেশে পুরুষ মানুষ আছে না যে বউ প্রেগনেন্ট হইলে একটা খাবার নিজে হাতে করে নিয়ে আসে যে আমার বউ প্রেগনেন্ট, এই খাবারটা নিয়ে যায়। কিন্তু এই দেশে পুরুষ মানুষ এরকম না। আমার ম্যাডামের যেটা খাইতে মন চাইবো আমার ম্যাডামের নিজে কিনে মার্কেটে গিয়ে কিনে নিয়ে আসবো। হ্যাঁ, জামাই জীবনে একটা খাবার মনে করেন যে হাত দিয়ে কিনাই না দেয় না, যে এটা মানে ম্যাডামরা খাওয়ার জন্য। এই দেশের পুরুষ মানুষ এরকমই, মানে এরা সংসার করে ঠিকই কিন্তু এক বাসায় থাকে, কিন্তু এদের চলাফেরা দুইজনের দুই রকম। তার যেখানে মনে চায় সে সেখানে চলে যায়, তার যেখানে মনে চায় সে সেখানে চলে যায়, মানে কারো বিষয় কেউ ইন্টারফেয়ার করতে আসে না। তা এটা হচ্ছে আরব কান্ট্রির হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের এরকমই সম্পর্ক। সবাই, শুধু আমার ম্যাডামরা না, এই দেশের সবাই এরকমই। তো এই জন্য হচ্ছে ওদের হাজব্যান্ডরা যদি আরেকটা বিয়েও করে ওদের রেখে, ওদের ভিতরে কোনো কিছু ফিল হয় না। কারণ তাদের গাড়ি আছে, টাকা আছে, ঠিক আছে, যেখানে খুশি সেখানে তারা গাড়ি নিয়ে চলে যেতে পারে, ব্যাংকে টাকা আছে, কার্ড দিয়ে যে কোনো কিছু কিনা নিয়ে আসতে পারে। তো আমাদের দেশের মতো তো না যে একটা মেয়ে যদি স্বাবলম্বী হয় না হয় তাহলে স্বামীর উপরে ভরসা করে চলতে হয়, এরকম না। এই দেশের মহিলারা এরকমই, সবাই এরকম। ঠিক আছে, আর এই দেশে পুরুষরা অনেক বাধ্য মহিলাদের কথা শুনতে। ঠিক আছে, মহিলারা যেটা বলবো পুরুষরা সেটাই শুনবো। পুরুষরা মহিলাদেরকে এই দেশে ভয় পায়, কারণ এই দেশের আইন কানুন হচ্ছে মহিলাদেরকে বেশি মানে প্রায়োরিটি দিয়ে রাখছে, সম্মান দিছে।
ঠিক আছে? তো পুরুষরা চাইলে মহিলাদেরকে নির্যাতন করতে পারবে না, তাদের গায়ে হাত তুলতে পারবে না, তাদের সাথে চিল্লাচিল্লি এগুলা করতে পারবে না। এগুলা হচ্ছে এই দেশের আইন মোতাবেক দণ্ডনীয় অপরাধ, ঠিক আছে? তো এই জন্য এই আইন থেকে হচ্ছে তাদেরকে, মেয়েদেরকে সম্মান দিতে বলছে। এই যে আমরা কাজ করি, আমরা যে যখন বাহিরে যাই, আমরা নিজেরাও আমাদেরকে মানুষে সম্মান করে। আমরা যে কাজ করি, মানে আমি তো আবায়া পরে যাই, ওরকম বোঝার ক্ষমতাও নাই যে আমি বাংলাদেশি নাকি আমি ওমানি। ওমানিরা যে খুব বেশি সুন্দর তাও কিন্তু না, হ্যাঁ। ওমানিরা যে এত সুন্দর তাও কিন্তু না। সুন্দর হচ্ছে সৌদিয়ানরা অনেক মনে হয় সুন্দর আছে, কিন্তু ওমানের মানুষ মানে অত বেশি সুন্দর না, বাংলাদেশের মতোই। আর মানে বাংলাদেশের থেকেও কম। আমাদের বাংলাদেশের মেয়েদের চেহারার মধ্যে একটা আর্ট থাকে, কিন্তু ওদের চেহারা যেমন কিরকম জানি, মানে যাই হোক, এটা হচ্ছে ওদের দেশে এরকমই। আমার ম্যাডামের এই যে মেয়ে, ওদের আবার কণ্ঠ মোটা। অনেক মহিলা মানুষ কথা বললে মনে হয় কি পুরুষ কথা বলতেছে। আর ওরা কখনো আস্তে কথা বলতে পারে না, ওরা চিল্লাই চিল্লাই কথা কয় সবসময়, জোরে জোরে, মানে সুন্দর মতো কথা কইতাছে। তারপর আপনারা শুনলে মনে করবেন কি যে ঝগড়া করতেছে, আসলে না, ওরা সবসময় চিল্লাই চিল্লাই কথা কয়। ওদের অভ্যাস এটা। তো যাই হোক, অনেক কথাই বললাম। তো লাস্টে আমার ম্যাডামের জন্য সবাই দোয়া করেন, যাতে আমার ম্যাডামে তার ইচ্ছা যেহেতু পূরণ হয়েছে, আল্লাহ তাআলা তাকে ছেলে দিবে, তাহলে সে যাতে সুস্থ থাকে, বাচ্চাও সুস্থ থাকে। আর বাচ্চা কাচ্চা হলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। বাচ্চা তো আমার কাছেই থাকবে, আমি দেখে শুনে রাখবো ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন।